পশ্চিমবঙ্গকে এত গুরুত্ব দেওয়ার কারণ কি বিজেপির ক্ষেত্রে? আরেকটি প্রশ্ন ছিল যেটি হচ্ছে যে বাংলাদেশে কি পশ্চিম কি আবার শুরু হবে কিনা এই ধরনের একটি আশঙ্কা আমরা দেখছি। হ্যাঁ, অবশ্যই আমি মনে করি যে এই আশঙ্কা অত্যন্ত মানে পুশিনের আশঙ্কা অত্যন্ত মেটেরিয়াল, এটা অত্যন্ত যৌক্তিক। কারণ এর আগেও যখন হাসিনার পতন হলো, পালিয়ে গেলেন, তখন শুভেন্দু অধিকারী যিনি মুখ্যমন্ত্রী হতে যাচ্ছেন তিনি কি বক্তব্য দিয়েছেন আপনার মনে আছে? তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য, আপনি একটু আগে বলছিলেন যে তিনি বাংলাদেশ বিরোধী বক্তব্য পছন্দ করেন, এই ধরনের কথা বলতেন। সুতরাং সেই হিসাবে আপনার একটা যে বিরাট একটা পরিবর্তন হবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি সেটার আগে ওই ব্যাপারে একটু বলবো, কিন্তু তা বলার আগে আপনি যে প্রশ্নটা করলেন যে পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, পশ্চিমবঙ্গ এত গুরুত্বপূর্ণ কেন, সেটার একটা বিষয় হচ্ছে যে আমরা এই অনুষ্ঠান শুরু করার আগে আপনার ওখানে কথা বলছিলাম, তখন আমরা শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের ব্যাপারে কথা বলছিলাম। তো শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় হচ্ছে হিন্দু মহাসভার, আমাদের ইতিহাস নিয়ে যখন কথা বলছিল ডক্টর ফুয়াদ, সেখানে ব্যারিস্টার ফুয়াদ, সেখানে হচ্ছে যে হিন্দু মহাসভার প্রতিষ্ঠাতা ছিলেন হচ্ছে গিয়ে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। এবং শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় সেই সময় আপনার পূর্ববঙ্গে যে সংখ্যালঘু যে হিন্দু সম্প্রদায় ছিল, সেই হিন্দু সম্প্রদায়কে তিনি অত্যন্ত আমি বলবো সাফল্যের সাথে সংগঠিত করেছিলেন এই হিন্দু মহাসভার অধীনে। এবং কংগ্রেসেরও একটা বিরাট অংশকে তিনি, যদিও তিনি কংগ্রেসের মেম্বার ছিলেন না, কিন্তু তিনি কংগ্রেসেরও একটি বিরাট অংশকে সংগঠিত করেছিলেন। এবং একদিক দিয়ে একটু আগে যখন ফুয়াদ যখন কথা বলছিলেন জন্য, এই যে একটা নতুন আরেকটা স্বাধীন বাংলা তৈরি করার জন্য সোহরাওয়ার্দী এবং শরৎ বোসের যে কথা বলছিলেন, সেখানে এই শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় ছিল এটার প্রধান বিরোধিতা করছিলেন, মানে পশ্চিমবঙ্গে। এবং তার কথা ছিল যে কোনো মতেই বাঙালি হিন্দুরা বাঙালি মুসলমানের ক্ষমতায় মানে অধীনে থাকবে না, কারণ তারা তখন ইতিমধ্যেই সমাজের মধ্যে তারা একটা আপনার অনেক উচ্চ স্থানে ছিল বাঙালি মুসলমানের তুলনায়, বাঙালি হিন্দুরা বিশেষ করে উচ্চ বর্ণের হিন্দুরা। এবং সেহেতু তারা সেই ধরেন 100 বছর ধরে তারা যেই আধিপত্য বিস্তার করেছিল বাংলায়, সেটা তারা রাতারাতি ছেড়ে দিতে রাজি না বেসিক্যালি। সো সেই এটা একটা বোধহয় আমার ওনার নামটা এখনই মনে আসছে না, বরিশালের ভদ্রলোক, হিস্ট্রির টিচার ছিলেন অক্সফোর্ডে, ওনার একটা বিখ্যাত বই আছে এবং সেই বইয়ে উনি এই ডাইনামিক্সগুলো 47-এর আগে যে বাংলাদেশে আসলে যে আত্মঘাতী বাঙালি বাংলাদেশের হিন্দুরা যারা তখন ধরেন ভালো অবস্থায় আছে গ্রামে, তারা তখন কি বলছে যে মিয়ারা এসে আমাদেরকে এখন বলবে, এখানে এসে বসবে, চেয়ারে বসবে, এটা আমরা সহ্য করতে পারছি না। মানে এই ধরনের একটা কুসংস্কার বলেন বা এক ধরনের সামাজিক একটা সীমাবদ্ধতার মধ্যে তারা আটকে ছিলেন। তারা অনেকেই আসলে পূর্ববঙ্গ ত্যাগ করেছেন আর কোনো কারণে না, তারা যে খালি মুসলমানদের, বেঙ্গলি মুসলমানদের ক্ষমতার অধীনে তারা থাকবেন না, আর কিচ্ছু না। এবং তারা তার পরিবর্তে ওখানে যে ভিক্ষা করতে রাজি আছেন কিন্তু এখানে থাকবেন না। সো ওখানে এইরকম একটা নাম্বার ছিল। তো এই যে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়কে ধরে, শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় যেই আপনার সাম্প্রদায়িকতার যেটা তুলেছিলেন, যেটা নিয়ে উনি জনসংঘ করেন 1951 সালে, এবং 51 সালের জনসংঘ যেটা করেন সেটাই বিজেপি, পরে বিজেপি হয়েছে। সুতরাং সেই অনুযায়ী তো বিজেপির প্রতিষ্ঠাতা, সাম্প্রদায়িকতার একজন প্রতিষ্ঠাতা হচ্ছে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। তো সেই হিসাবে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়, তার বাবা আশুতোষ মুখোপাধ্যায়ের যে বিরাট যে সাংস্কৃতিক যে মূলধন, যে ক্যাপিটাল, সেটাকে ব্যবহার করে পশ্চিমবঙ্গকে উনাদের একটা ঘাঁটি করা, এটা তো বিজেপি চাইবেই। এবং যদি আপনি জানেন যে পশ্চিমবঙ্গকে যদি আপনি একবার ঘাঁটি করতে পারেন, তাহলে আপনি নর্থ ইস্টের অনেককেই আপনি ইনফ্লুয়েন্স করতে পারবেন, কারণ এটা কলকাতা থেকেই অনেকটা ত্রিপুরা, মেঘালয় সব জায়গায় হয়। সুতরাং আপনার এবং আসামে, সুতরাং সেটাও আরেকটা কারণ যে পশ্চিমবঙ্গ ইজ ইন এ গেটওয়ে, যদিও তারা আগেই গেটওয়ের বাকিগুলো পেয়ে গেছে, শেষ মেশ পশ্চিমবঙ্গ ছিল। সুতরাং সেই জন্য পশ্চিমবঙ্গ এবং পশ্চিমবঙ্গের আপনি যদি কালচারালি চিন্তা করেন, কালচারালি কিন্তু পশ্চিমবঙ্গের একটা গুরুত্ব আছে। আগে তো অনেক বেশি ছিল, এখন অনেক কম হয়েছে, কিন্তু তারপরেও আপনি যদি ধরেন যে
দিল্লিতে যদি বাঙালিদের একটা বিরাট আপনার আছে বসতি আছে আজকে প্রায় 100 বছর ধরে, যারা সরকারে চাকরি করতে এবং যারা আসলে জাতীয় রাষ্ট্রের সাথে সম্পূর্ণভাবে আপনার এক ধরনের স্ট্যাবলিশমেন্ট, একটা ডিপ স্টেট বলতে পারেন। সো একদিক দিয়ে তামিলনাড়ু যেমন বলছিল যে সাউথ যেমন ইম্পর্টেন্ট, ঠিক সেরকমভাবে ইস্ট যদি ইম্পর্টেন্ট ধরেন, মানে পূর্ব ভারতের প্রধান শহর কিন্তু আপনাকে ধরতে হবে পশ্চিমবাংলাকে, পূর্ব ভারতের। সেই হিসাবে তাদের পশ্চিম বাংলা খুবই ইম্পর্টেন্ট। আমি আরেকটা জিনিস মনে করি যে দুটো জিনিস নিয়ে আমি একটু কথা বলতে চাই এখানে, সেটা হচ্ছে যে এখন যেটা হতে যাবে সেটা হচ্ছে যে এখন তো পশ্চিমবঙ্গের যিনি সরকার থাকবে সে কিন্তু বাংলাদেশের দিকে তার নজর থাকে বেশি। সুতরাং তারা আগে মমতা ব্যানার্জি যদি সবকিছু যখন দেখছিলেন এবং যখন ভারত থেকে কেন্দ্র থেকে বাংলাদেশ বিরোধী কোনো বক্তব্য দেওয়া হতো, তখন কিন্তু মমতা ব্যানার্জি তার বিরুদ্ধে এক ধরনের একটা বাধা সৃষ্টি করতেন, এক ধরনের কাউন্টার ন্যারেটিভ মাঝে মধ্যে তিনি দিয়েছেন এবং মাঝে মধ্যে তিনি কথা বলেছেন। এখন যেটা হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ বিরোধিতাটা আগে দিল্লি থেকে হচ্ছিল এবং দিল্লির থেকে যেটা পশ্চিমবঙ্গে আসছিল, এখন যেটা হবে সেটা হচ্ছে দিল্লির এই বাংলাদেশ বিরোধিতাটাকে পশ্চিমবঙ্গ আরও উস্কে দিবে। এটাকে কিছুদিন পরপরই তারা উস্কে দিবে, নিজেদের কারণে উস্কে দিবে, কারণ আপনি জানেন খুব ভালো করে যে আমাদের এখানে অ্যান্টি ইনকামবেন্সি আছে, আমাদের এখানে প্রতিটা দেশেরই কিন্তু আপনার সম্পদের স্বল্পতা আছে, দুর্নীতি হয়, নানান ধরনের সমস্যা প্রত্যেকটা আমাদের এখানে থাকে। সেই দুর্নীতি থেকে চোখ সরানোর জন্য বাংলাদেশ একটা আপনার স্কেপগোট হিসাবে এটা কাজ করবে। সুতরাং আমি মনে করি যে এখন শুভেন্দু অধিকারী এর আগে দেখেছেন, এখন হয়তো বলবে যে রংপুর দখল করা হবে, রংপুরের করা হবে, নানান ধরনের আপনার সেন্সেশনাল বা আমি মনে করি অনেকটা অস্থিতিশীল, মানে পশ্চিমবাংলা বাংলাদেশের সাথে এক ধরনের অস্থিতিশীলতা করতে পারে, যাতে তার ফলে তাদের পক্ষে ওই পশ্চিম বাংলায় ক্ষমতা রাখা সুবিধা হয়। সুতরাং সেখানে আমার কথা হচ্ছে যে আগেও এখানে রয়ের ভূমিকা, তো ধরেন রয়ের ভূমিকা বাংলাদেশে যেটা হয় সেটা হচ্ছে দিল্লি থেকে হয়, কিন্তু এখন কিন্তু দেখা যাবে যে কলকাতার থেকেও এই ব্যাপারে ইনপুট দেওয়া হবে যে এটাকে এইভাবে ব্যবহার করো, এটাকে এইভাবে ব্যবহার করো। আপনি এটাও জানেন যে আওয়ামী লীগ ওখানে বসে আছে, আওয়ামী লীগের সব নেতারা এখন ওখানে আপনার কলকাতায়। সুতরাং তাদের সাথে নতুন যে সরকার, সেই সরকারের সাথে তারা কিন্তু ষড়যন্ত্রের আপনার আপনার সম্ভাবনা অনেক বেশি বেড়ে গেল এবং এখন তারা আরও ভালোভাবে আপনার, আমার মনে হয় যে আওয়ামী লীগের যে সমস্ত নেতারা আছে তাদের বাংলাদেশ বিরোধী কার্যক্রম করতে তাদের জন্য আরও অনেক সুবিধা হবে। সো এইগুলো হচ্ছে গিয়ে আমার কাছে প্রধান মনে হয়। এবং আমি আপনাকে আরও একটা বলেই এখানে ফুয়াদের কাছে যাব, কারণ আই এম শিওর ফুয়াদ উইল লাইক ইট টু। 28শে ফেব্রুয়ারি ইরানের যুদ্ধ শুরু হয়। আমি সরি একটু ইরানের যুদ্ধটা আছে, কিন্তু এটা পশ্চিম বাংলার সাথে সম্পর্ক আসছে। আমি সেটা হচ্ছে যে ইরানের যখন এই যুদ্ধ শুরু হয় 28শে ফেব্রুয়ারি, তার আগে 24 থেকে 26শে ফেব্রুয়ারি নরেন্দ্র মোদী ছিলেন ইসরায়েলে। সেই সময় তিনি কেনেসেটে বক্তৃতা দিয়েছেন। তিনি সেই সময় ক্যাবিনেটেরও সাথে বোধহয় মিটিংও হয়েছে, ইসরায়েলি ক্যাবিনেটের সাথে। সে সময় নেতানিয়াহু একটি ষড়মুখী হেক্সাগন অ্যালায়েন্সের কথা বলে। এই হেক্সাগন অ্যালায়েন্সের প্রধান পার্টনার, ইসরায়েলের প্রধান পার্টনার হচ্ছে, প্রধান অংশীদার হচ্ছে ভারত। তার সাথে হচ্ছে যে আর দুটো মুখ হচ্ছে গ্রিস এবং সাইপ্রাস, আর হচ্ছে আরব কতগুলো দেশ। আরব দেশের মধ্যে আছে ইউএই, বাহরাইন, মরক্কো। আফ্রিকাতে হচ্ছে দুটো দেশ, আফ্রিকাতে আছে আপনার ইজিপ্ট এবং ইথিওপিয়া। ইজিপ্টকেও তারা চিন্তা করে। এই হেক্সাগন অ্যালায়েন্স কিন্তু হচ্ছে গিয়ে অ্যান্টি ইরান, অ্যান্টি টার্কি এবং অ্যান্টি পাকিস্তান। যেহেতু ভারত ওখানে আছে, তার মানে এটা অ্যান্টি পাকিস্তান। সুতরাং হেক্সাগন অ্যালায়েন্স, আপনি জানেন যে শেখ হাসিনা যখন বাংলাদেশে প্রধানমন্ত্রী হিসেবে ছিল, তখন কিন্তু সে পেগাসাস টেকনোলজি এনেছিল আপনার ইসরায়েলের থেকে। অর্থাৎ আমরা কিন্তু একই ধরনের একটা সিকিউরিটি স্ট্রাকচারের মধ্যে যাচ্ছিলাম। ঠিক সেরকমভাবে ওই ইসরায়েলের কিন্তু একটা ভূমিকা যেটা আছে, সেই ইসরায়েলের ভূমিকাকে এখন নতুন পশ্চিমবঙ্গ সরকার ইসরায়েলের ভূমিকাকে আরও ব্যবহার করবে কিনা, রয়ের ভূমিকা আরও বেশি ব্যবহার হবে কিনা, সো বাংলাদেশের উপরে কিন্তু এগুলোর একটা প্রভাব পড়বে।
বাংলাদেশের যে সরকার, বিএনপি সরকার, এ সমস্ত ব্যাপারে কতটুকু ওয়াকিবহাল, এবং তারা এই কিছুদিন আগে তো পররাষ্ট্রমন্ত্রী গেলেন দিল্লিতে, কিন্তু এসব বিষয়ে কোনো আলাপ আলোচনা হয়েছে বলে আমরা জানতে পারি নাই। সুতরাং আমার মনে হয় কিছুদিন আগে আপনার চিফ হুইপ বলেছেন যে তিনি বাংলাদেশে পররাষ্ট্রমন্ত্রী কি বলেছেন তিনি জানতে চান। আমরাও জানতে চাই যে উনি এইসব ব্যাপারে কথা বলেছেন কিনা।